হেলান দিয়ে শুয়ে আছি আর ভেঙে যাওয়া স্বপ্নগুলো নিয়ে ভাবছি। তখন একজন হঠাৎ বলে উঠল, মামা, ভাড়াটা দেন। তার কথাই আমার ঘোর কাটল। মানুষটি হলো বাসের হেল্পার, ভাড়া নিতে আসছে। তার কথাই মানিব্যাগটা বের করলাম। মামা, ভাড়া কত? 180 টাকা মামা। তার কথা শুনে মানিব্যাগটা খুলে টাকা খুঁজতে লাগলাম। অনেক কষ্টে 122 টাকা বের করলাম। হেল্পার মামা এখনো আমার কাছে দাঁড়িয়ে আছে, আমার ঘটনাগুলো দেখছে। আমি কি বলবো তাকে ভেবে পাচ্ছিলাম না। তখন হেল্পার মামা বলে উঠল, মামা, কোথায় যাবেন আপনি? ঢাকায় যাব মামা, আমার কাছে ঢাকা যাওয়ার ভাড়া নাই, সামনে নামাই দিয়েন। আরে মামা, নামবেন কেন? টাকা নাই তো কি হয়েছে? আমি আছি, আপনার টাকা দেয়া লাগবে না। তার কথা শুনে কি বলবো বুঝে উঠতে পারছি না। চোখে এমনি জল এসে গেছে। এই সাধারণ মামাই বুঝিয়ে দিল মনুষ্যত্ব টাকা দিয়ে কেনা যায় না। কত ধনী মানুষ দেখলাম, অনেক টাকা থাকা সত্ত্বেও বিপদের উপর জুলুম করে, কিন্তু মামাটা সত্যি আলাদা। কি হলো মামা, কথা বলছেন না কেন? তাকে কিছু না বলে জড়িয়ে ধরলাম। আপনি আমার অনেক উপকার করলেন মামা। জীবনে অনেক মানুষকে টাকা দিয়ে সাহায্য করেছি, কিন্তু আজ আমার কাছে টাকা নেই। অনেকের কাছে চাইছিলাম, কিন্তু সবাই শুধু অজুহাত দেয়। মানুষ এরকমই মামা, সে সময় অনেক বন্ধু পাওয়া যায়, কিন্তু দুঃসময়ে একজনকেও পাওয়া যায় না। ঠিক বলছেন মামা। আচ্ছা মামা, আপনি বসে থাকেন, আমার আবার অন্য ভাড়া তুলতে হবে। আর শুনেন, আজ ভাড়া নিলাম না বলে কিন্তু পরে দেখা হলে অবশ্যই নিব। মামা, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই মামা, জীবনে স্বপ্ন পূরণ করো মামা। মামার কথা শুনে মনটা কেমন জানি করে উঠল। এর আগেও একবার ঢাকা গিয়েছিলাম, তখন আমার মনে অনেক স্বপ্ন ছিল, বড় হয়ে ডাক্তার হব। কিন্তু স্বপ্নটা প্রকৃতির লীলা খেলায় ভেঙে গেছে। 4 বছর পর আবার ঢাকায় যাচ্ছি, তবে আজ আমার মনে কোনো স্বপ্ন নেই, শুধু আছে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা। হয়তো আর ঢাকা কখনো আসতাম না, কিন্তু পরিবারের বিষয়টার জন্য আবার আসতে হলো। পরিবারের বড় ছেলের বোঝাটাই বেশি বাবার পরে, তাকে আবার বাবা হতে হয়, হোক সেটা ছোট কিংবা বড়। দায়িত্ব তাকে নিতেই হবে, এটাই নিয়ম। তাই আমার বেলায়ও বিপরীত কিছু হয়নি। যখন আমার মনে অনেক স্বপ্ন উড়ে বেড়াচ্ছিল, তখন হঠাৎ এক অজানা ঝড়ে স্বপ্নগুলো সব ভেঙে গেল। অনেক কথা বললাম, এখন যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি অভ্র মা বাবার বড় সন্তান, আর একটা ছোট ভাই আছে। বাবা 4 বছর হলো মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। এখন বাড়িতে মা আর ছোট ভাই থাকে, তাদের জন্যই আবার ঢাকা যেতে হচ্ছে। প্রায় 2 ঘন্টা পর বিকালের দিকে ঢাকায় পৌঁছে গেলাম। সবাই নেমে যাচ্ছিল, কারণ তাদের একটা গন্তব্যস্থল আছে। কিন্তু আমার নামটি ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল এখানেই থেকে যাই, কারণ আমার থাকার মতো কোনো গন্তব্যস্থল নেই। কোথায় থাকবো, কি খাবো, এখনো সেভাবে ভেবে ওঠেনি। একটু পর হেল্পার মামা আবার আসলো। কি হলো মামা, নামবেন না? বাস তো ঢাকায় চলে এসেছে। মামা নামবো। তারপর বাস থেকে নেমে এলাম। আসলে মামাটা অনেক উপকার করছে, তাই আর কিছু বললাম না। নামার পর হাঁটতে লাগলাম। যে হাঁটার কোনো গন্তব্যস্থল নেই, সব রাস্তায় আমার চেনা, তাই তেমন কোনো বেগ পেতে হলো না। প্রথমে সেই বন্ধুদের কাছে গেলাম যারা আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না। সেখানে গিয়ে দেখলাম সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত। আমাকে তো প্রথমে চিনতেই পারছিল না, তারপর আমি পরিচয় দেওয়াতে চিনল। এদের আচরণ দেখে আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল। হায় রে মানুষ, আগে আমাকে না দেখে থাকতে পারতো না। আসলে ভুল ছিল, তখন আমার কাছে অনেক টাকা ছিল, কিন্তু আজ টাকা নাই, তাই হয়তো চিনতে সমস্যা হচ্ছে। ওদের সাথে আর বেশি কথা বললাম না, ওদের কথাগুলো শুনতে খুব খারাপ লাগছিল, তাই সোজা বেরিয়ে এলাম ওখান থেকে। তারপর সিদ্ধান্ত নিলাম আর কোনো বন্ধু বান্ধবের কাছে যাব না, কাজ খোঁজা শুরু করে দিব। কিন্তু এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই রাস্তার ধারে গেলাম। দেখলাম অনেক মানুষ শুয়ে আছে, হয়তো তারাও আমার মতো নিরুপায়। সত্যি, বাস্তবতা অনেক কঠিন, এখানে আবেগের কোনো স্থান নেই। আমিও তাদের সাথে শুয়ে পড়লাম। খুব ক্ষুধা লেগেছিল, কিন্তু খেলাম না, কারণ হাতে যে টাকা ছিল তা দিয়ে কাল চলতে হবে। না জানি সামনে আরো কতদিন এভাবে থাকতে হবে।
পরদিন সকালে ঘুম থেকে উঠলাম, উঠে অবাক হয়ে গেলাম। রাস্তায় রাতের মতো আর কোনো মানুষ শোয়ে নেই। সকাল খুব একটা বেশি হয়নি, হয়তো সবাই পেটের ক্ষুধা নিবারণের চেষ্টা করছে। ওদের কাহিনী দেখে সত্যি খুব ভালো লাগছিল। ওদের মধ্যে হয়তো বড় লোকদের মতো এত টাকার নেশা নেই, শুধু দুবেলা খেতে পারলে মনে হয় খুশি ওরা। খুব ক্ষুধা লেগেছিল, তাই রাস্তার পাশে পাউরুটি আর কলা খেলাম। তারপর চাকরির খোঁজে বের হলাম। সারাদিন অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু সবারই এক কথা, চাকরি নেই। আর তাছাড়া গ্র্যাজুয়েটও কমপ্লিট করিনি, যে কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিব। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আজকেও সেই রাস্তায় রাত কাটাতে হবে। শহরে এসে কাজের চাপে বাড়ির কথা ভুলে গিয়েছিলাম। বাড়িতে যে আমার জন্য একজন অধীর অপেক্ষা করতেছে সেই কথা খেয়ালই ছিল না। একটু পর মাকে ফোন দিলাম। কিরে বাবা, সেই কালকে গেছিস, এখন পর্যন্ত একবারও তো ফোন দিস নাই। কত টেনশনে ছিলাম জানিস? আসলে একটু কাজের চাপ ছিল আম্মু, নতুন নতুন আসছি তো তাই একটু। তোমরা কেমন আছো? ভালো আছি। খাওয়া দাওয়া করছিস বাবা? আম্মু, এই মাত্রই করলাম। তোমরা খেয়েছো? আমরা খেয়েছি। সাবধানে থাকিস বাবা। তোমরা সাবধানে থেকো, আর আমাকে নিয়ে এত চিন্তা করো না। আমি এখানে ভালোই আছি। মাকে কথাগুলো বলতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও বললাম, না হলে অনেক চিন্তা করত। এভাবে আরো 4 দিন কেটে গেল, কিন্তু এখনো কোনো চাকরির ব্যবস্থা করতে পারিনি। আজকে শরীরটা অনেক দুর্বল লাগছিল। 5 দিন হলো ভালোভাবে পেট পুড়ে খেতে পারিনি। হাতে যে টাকা ছিল সেটা অনেক আগেই ফুরিয়ে গেছে। রাস্তা দিয়ে হাঁটছিলাম, চোখটা কেমন বুঝে যাচ্ছিল। তারপরে আর কোনো খেয়াল ছিল না। ঘুম থেকে উঠে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। আমি এখানে কিভাবে? আমার কথা শুনে একজন নার্স বলে উঠল, আপনি অজ্ঞান অবস্থায় ছিলেন, একজন স্যার আপনাকে এখানে নিয়ে এসেছে। কোন স্যার আমাকে নিয়ে এসেছে? তিনি কি এখনো এখানে আছে? আছে, আপনি থাকুন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। তারপর একজন ভদ্রলোক আমার দিকে আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? ভালো আছি। আমি এখানে কেন, কিভাবে আসলাম? তুমি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেছিলা, তখন আমি ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলাম, তাই তোমাকে দেখে হাসপাতালে নিয়ে আসলাম। ও ধন্যবাদ আঙ্কেল, অনেক উপকার করলেন। আরে ধন্যবাদ দেওয়ার কি আছে, এটা তো মানুষের দায়িত্ব। মানুষ হয়ে যদি মানুষকে সাহায্য না করি তাহলে আর কিসের মানুষ। আঙ্কেলের কথা শুনে মনটা খুব ভালো হয়ে গেল। তাকে দেখে মনে হচ্ছে এখন